চ্যানেলের বিশেষ আয়োজন ১৩টি প্রশ্নের আজকের অতিথি একজন উপস্থাপিকা, পরিচিত মুখ, জনপ্রিয় মুখ সান্ধ্যা জাহান। তোমাকে আমি দেখি তুমি ইন্টারভিউ নাও, আমার কাছে এসে যখন ইন্টারভিউ দাও, ওই নেওয়ার তুমি আর দেওয়ার তুমির মধ্যে পার্থক্য কি? আকাশ পাতাল। কেমন? আমি ভয় পাই ইন্টারভিউ দিতে, মানে অলওয়েজ যেটা করি একটু পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি। ইন্টারভিউ দিতে ভয় পাবার কারণ কি? উপস্থাপককে ভয় পাওয়া নাকি নিজের পার্সোনাল বা কোনো কিছু নিয়ে বিতর্কে না জড়ানোর একটা প্রবণতা? আসলে যত কম কথা বলা যায় ভুল তত কম হয়, এটা আমি বিশ্বাস করি। তো আমাকে যখন একজন কেউ প্রশ্ন করবেন, তার উত্তর দিতে গেলে হয়তো আমাকে অনেক কিছুই বলতে হবে, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। তো তুমি যখন প্রশ্ন করো, যখন যাদেরকে প্রশ্ন করো, তারাও তো এই ভয়টাই পায়, কারণ কথা যত বেশি। আমি জানি। রাইট, ওকে। তুমি হোস্ট হিসেবে কত বছর পার করলা? 13 বছর চলছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই অগাস্টের 14 তারিখ আমার একদম 13 বছর পরিপূর্ণ হবে। 13 বছরের এই জার্নিতে তুমি কি শিখলা? শেখার তো শেষ নেই, এখনও শিখছি। তবে একটা জিনিস, মিডিয়াতে আসলে নিজেকে যদি কি বলবো, এটাকে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হয়, তাহলে অনেক পেশেন্স দরকার। ঠিক আছে, মানে অস্থির হলে চলবে না। আই থিঙ্ক আমার পেশেন্স আমাকে 13 বছর পার করতে শিখিয়েছে। অ্যান্ড আমি এখানে এসে সবার আগে ধৈর্যটাই শিখেছি। কারণ অনেক সময় এমন হয়েছে, আমি যখন নতুন, যে আমার গেস্ট আসেনি, আমি 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছি, এবং সে এত সিনিয়র একজন গেস্ট যে তাকে দেখার জন্য আমারও অনেক ইচ্ছে। সো আমি বসে থেকে কিন্তু ধৈর্য ধরে ওই কাজটা করেছি। দেখা গেল ওই 5 ঘন্টা পরেও কিন্তু আমার রেমুনেশন সেমই ছিল, কিন্তু আমার লাইফ থেকে 5টা ঘন্টা চলে গেছে। আর এখন এসেও সেম কাজটাই করতে হয়। উপস্থাপক ক্যারিয়ারটা আসলে কি গ্রহণযোগ্য হলো বাংলাদেশে, বা মানুষের কাছে উপভোগ্য তো হয়েছে অনেক অংশেই, স্বীকৃত কি হয়েছে, কিংবা ফিনান্সিয়ালি এটি কোনো প্রফেশনাল জায়গায় গিয়েছে? কি মনে হয় সামগ্রিকভাবে? এখন তো আমি বলবো যে যারা উপস্থাপক তারা অ্যাকচুয়ালি ফিনান্সিয়ালি অনেক সেটেলড, এবং অন্যান্য আর 10 জন আর্টিস্ট থেকে যারা একদম সুপারস্টার হয়ে গেছে, আমি মানে যাদেরকে বলবো যারা টেলিভিশনে বা মানে বড় পর্দায় আছে, তাদের ক্ষেত্রের পরে যদি বেশি রেমুনেশন কেউ পেয়ে থাকে, সেটা কিন্তু একদিনে আমরা যারা উপস্থাপক আছি তারাই পাই। কারণ ইনফ্যাক্ট আমি নিজেও বলি যে নাটকে আমার ধারাবাহিকতা না থাকার পেছনে একটাই রিজন, যে সারাদিন কাজ করার পরে, অলমোস্ট 12 ঘন্টা কাজ করার পরে যে রেমুনেশনটা আমাকে দেওয়া হতো, আমি উপস্থাপনা থেকে নাটকে কাজ করতে যেয়ে দেখেছি যে এটা খুবই নগণ্য। সো আমার কাছে মনে হয়েছে ইটস নট ওর্থ ইট, সো বেটার আমি উপস্থাপনাটাই করি। উপস্থাপনায় প্রযোজক কিংবা টিম একজন উপস্থাপককে যেভাবে সাজিয়ে দেবার কথা, স্ক্রিপ্ট দেবার কথা, পুরো সাপোর্ট দেবার কথা, সেটা কি টেলিভিশনের উপস্থাপনার ক্ষেত্রে পাওয়া যায়? যদি বলতে হয় তাহলে বলবো 80% পাওয়া যায় না, 20%। যারা চায় যে আসলে আমার প্রোগ্রামটা সুন্দর হোক, তারা উপস্থাপককে নিয়ে কিছুটা হলেও ব্রিফ করার চেষ্টা করে। আর যখন আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, তখন আসলে অল্পতেই আমরা বুঝে যাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখন যারা কাজ করছেন, তারা শুধুই মাত্র হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলে তাকে চাকরি করতে হবে, কিছু প্রোগ্রাম করতে হবে, সেভাবেই করে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা একজন দক্ষ উপস্থাপককে নেয়, যাতে করে তাকে এফোর্ট কম দিতে হয়। তারকাদেরকে নিয়ে অনুষ্ঠান করার যে ঝামেলাটা, গুটি কয়েক তারকা বাংলাদেশে, তাদেরকে আমরা যখন প্রশ্নবাণে জর্জরিত করি, তারা ভাইরাল হয়, তারা মুখ ফুসকে অনেক কথা বলে ফেলে, এগুলো নিয়ে পরে অনেক চর্চা হয়, দিন শেষে উপস্থাপকের সাথে দূরত্ব তৈরি হয়, এবং তাদের ব্যাপারে আসলে আর কিছু অজানা থাকে না। রিপিট করলে সেই আর্টিস্টগুলোকে আবার আনলেও একই কথা হয়। তো এই তারকা নির্ভর অনুষ্ঠান উপস্থাপনা, এটার আসলে ভবিষ্যৎ কি, বা উপস্থাপকরা আসলে কাদেরকে নিয়ে অনুষ্ঠান করবে? মানে ভবিষ্যৎ বলে আসলে কিছু নেই। মাঝে মাঝে আমি নিজে ফেড আপ হয়ে যাই। লাইক একটা ঈদে যখন 5টা 6টা চ্যানেলে আমার কাজ করার সুযোগ থাকে অ্যাট এ টাইম, যেহেতু আমি ফ্রিল্যান্সার, সো ফ্রিল্যান্সিং করতে যেয়ে যেটা হয়, আমার প্রোগ্রামের ধরনগুলো প্রায় একই রকম হয়, শুধু নামটা পরিবর্তন হয়, হয়তো বা যারা এখানে কি বলবো স্পন্সরস আছেন তাদের নামটা চেঞ্জ হয়, কিন্তু আর্টিস্ট সেম। তো দেখা যায় একটা চ্যানেলে আমি তার সাথে মাত্র করে গেছি, আরেকটা চ্যানেলে যে তার সাথে আমাকে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বসতে হচ্ছে।
তো এটা কোয়াইট টাফ একজনের সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আলাপচারিতার পরে আবার তাকে নিয়ে 1-1.5 ঘন্টা আলাপচারিতা করা, অনেক সময় কোনো টপিকই থাকে না, তখন দেখা যায় একই কথা বারবার চলে আসে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে সে ওই একই প্রশ্নের উত্তর কিন্তু দুবার 2 রকম ভাবে দিচ্ছে। একবার হয়তো আসছে সেই দুইবার দুই রকম ভাবে দিচ্ছে, এবং আমাদের যারা অডিয়েন্স তারা তো আসলে অনেক বিচক্ষণ, তারা কিন্তু পরবর্তীতে ওটাকে আবার ম্যাচ করে। দেন যে বিভিন্ন ট্রল করার যে ব্যাপারটা আছে বা মেম তৈরি করার যে ব্যাপার আছে, যে একটু আগেই সে একটা কথা বলেছিল, তার পরবর্তীতে সেম প্রশ্নের উত্তর আবার অন্যরকম, হয়তো তাদের জীবন ঘটিত কোনো একটা গল্প হতে পারে যেটা আসলে চেঞ্জ হওয়ার কথা না। সো আমরা নিজেরাও বুঝি যে উত্তর দেওয়ার জন্যই দিচ্ছে, কিন্তু কিছু করার থাকে না। তো তারকার বাইরে গিয়ে একজন হোস্ট আসলে নিজের নামকে আরো বেশি উজ্জ্বল করবার জন্য, মেধাকে আরো বেশি প্রকাশ করবার জন্য সে আসলে আর কি কি উপায় অবলম্বন করতে পারে? তারকা নির্ভর প্রোগ্রামগুলো না হয়ে আমাদের সাধারণ মানুষদেরকে নিয়েও যদি প্রোগ্রাম অ্যাকচুয়ালি প্রডিউস করা হয় চ্যানেল থেকে, তাহলে অনেক বেশি সহজ হবে। আমাদের চ্যানেলগুলোর সমস্যা হচ্ছে তারা রিস্ক নিতে চায় না, যে আমরা নর্মাল অডিয়েন্স নিয়ে আসবো, তাদেরকে অনেক বোঝাতে হবে, অনেক কিছু বলতে হবে, তাদের ড্রেস আপ গেট আপ কী হবে, কী একটা কথা বলে ফেললো সেটা নিয়ে কি হবে, এগুলো নিয়ে তারা চিন্তা করে। কিন্তু একই কাজ কিন্তু তারকারাও করে। যারা একটু বুদ্ধিমান তারা কম কথা বলে, স্কিপ করে যায় উত্তরটা, আর যারা একটু বেশি কথা বলার অভ্যাস, আমাদের বোধহয় ভালোই এক্সপিরিয়েন্স আছে এসব ব্যাপারে, 2-1 জনের সাথে আমরা ডিল করে থাকি, তারা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে ট্রল হয়ে যায়। তো তারা ওই রিস্কটা নিতে চায় যে সে তো একজন তারকা, তাকে নিয়ে ট্রল হলে কোনো সমস্যা নেই, বরং মানুষ বাহবা দিবে। কিন্তু সাধারণ মানুষ একজন এসে যখন কথা বলবে, সেটা নিয়ে যদি একটু ব্যতিক্রম কিছু ঘটে যায়, সেটা নিয়ে হয়তো বা তার চাকরি নিয়েও টানাটানি লাগতে পারে। সো তারা কিন্তু একদম রিস্ক নিতে চায় না। শান্তা জাহান 13-14 বছর কাজ করে যে পজিশনটি অর্জন করলো, তা তার অর্জিত, তার কষ্টের ফল। আমরা তাকে চিনি, জানি, দেশের মানুষ তাকে জানে। আগামী 14 বছর যদি শান্তা জাহান কাজ করে এই একই প্রফেশনে, কি থাকা সম্ভব, বা এখানে আর কত দূর যাওয়া সম্ভব? থাকা সম্ভব, তবে আমার প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে, যেটা আমি নিজে এখনও রিয়েলাইজ করি যে একই প্ল্যাটফর্মে আসলে বেশি দিন কাজ করে আমি নিজেও বোর হচ্ছি, এবং আমার যারা অডিয়েন্স আছে তারাও কিন্তু বোর হয়। লাইক আমার কিছু অডিয়েন্স আছে, তারা মনে করে আমি হয়তো ওই আর্টিস্টের বান্ধবী। তো আমি তাদেরকে বলি যে আসলে প্রথমে আমি একজন উপস্থাপনার ক্ষেত্রে কাজ করতে গিয়ে তাদের সাথে বারবার আমাদের দেখা হয়, টেলিভিশনে, বিভিন্ন প্রোগ্রামে, অন স্টেজে। সো আমাদের বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো তারা মনে করে আমি তার বান্ধবী বলে বোধ হয় তাকে একটু ডিফারেন্টভাবে কোয়েশ্চেন করছি, আরেকজনকে হয়তো, তার শত্রুকে হয়তো আমি অন্যভাবে কোয়েশ্চেন করছি। সো আমাদের এই প্রফেশনটা কিন্তু এখন একটু বিতর্কিত সম্পর্কের খাতিরে হয়ে গেছে। তো আমার কাছে মনে হয় যে আমাকে যদি আরও 14 বছর, 12 বছর, ইভেন তো 5 বছরও কাজ করতে হয়, I have to change my platform. লাইক শুধুমাত্র তারকা নির্ভর হলে হবে না, আমাকে একটু ভিন্ন, যে সেটা অ্যাকচুয়ালি নট পলিটিক্যাল, কিন্তু মানে নর্মাল পিপল যারা আছে, একদম সাধারণ, তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ একই জায়গায় আসতে হবে যে আসলে সাধারণ মানুষকে ইনভলভ করে তারকার বাইরে গিয়ে প্রোগ্রাম করলে একমাত্র টিকে থাকা যাবে। ডেফিনেটলি। এবং তারকাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয় যে আমরা নিজেরাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে এখন আসলে আমি কি জানতে চাইবো, কারণ সে হয়তো তারকা কিন্তু রিসেন্ট তার কোনো কাজ নেই। বন্ধুত্বের কারণে আমরা অনেক পার্সোনাল ইনফরমেশনও অনেক বেশি আপ টু ডেট থাকি, কিন্তু আবার অনুষ্ঠানের সময় চ্যানেল থেকে হোক বা অনুষ্ঠান হিট করার চাপ থাকুক, ওই প্রশ্নগুলো না করলে অনুষ্ঠান জমবেও না, নতুনত্ব আসবে না। ওই সময় একটা দোদুল্যমনতা কাজ করে যে আমি কি এই প্রশ্নটা করব, বা আমি ইনফরমেশনটা কি লিক করব। ওই সময়টাকে আসলে কিভাবে তুমি ম্যানেজ করো? খুবই টাফ। ওই একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে করতে হয়, অ্যাজ লাইক বান্ধবী হিসেবে বা ফ্রেন্ড হিসেবে আমরা যেভাবে করে জানতে চাই, মানে ডিরেক্ট করা যায় না। কিন্তু অডিয়েন্স চায় প্রশ্নটা ডিরেক্ট হোক, আমার প্রডিউসারও চাচ্ছে যে আমি যেন ডিরেক্টলি কোয়েশ্চেনটা করি। কিন্তু আমি জানি যে এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও কিন্তু তার সাথে আমার সম্পর্কটা অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে হবে, কালই হয়তো অন্য কোথাও দেখা হবে। সো এমন কোনো কিছু বলা যাবে না বা এমন কোনো প্রশ্ন রাখা যাবে না যেটা ওর ইগোকে হার্ট করে। সো তো একজন উপস্থাপক হিসেবে কিছুটা সাংবাদিকও আমরা, তো সেইখানে আমরা সম্পর্ক রক্ষার খাতিরে কি কিছুটা আপোষ করি, অনুষ্ঠান করি বেশিরভাগ ক্ষেত্রে? ডেফিনেটলি করতে হয়, কারণ ওই যে আমার তো এটা পেশা। সো কালকে যখন তার সাথে আমার স্টেজে বা অন্য কোথাও দেখা হবে, দেখা গেল অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে আমি হয়তো খুব ডিরেক্ট কোয়েশ্চেন করেছি, নেক্সট কোনো একটা প্রোগ্রামে আমি আছি বলে সে আসবেই না। এরকম হয়েছে বেশ কয়েকজন তারকার সাথে আমার।
যে না ও আমাকে এই প্রশ্ন করেছিল, আমি ওর সাথে যাব না। ইভেন অনেকের এমন হয়েছে যে তার পার্সোনাল ইস্যুস আমি জানি এবং সবাই জানে, সোশ্যাল মিডিয়াতেও তারা কিন্তু সবার কাছে তাদের যে সম্পর্ক আছে সেই ব্যাপারটাকে তুলে ধরছে। কিন্তু আমি যখন প্রশ্ন করলাম, সে প্রোগ্রামে প্রশ্নটাকে এড়িয়ে গেল এবং প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে দেখা গেছে ওই চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিয়ে শুরু করে পরিচিত জন সবাই কি বলেছে যে ও আমাকে এই ধরনের প্রশ্ন করেছে, এই ধরনের প্রশ্ন আমি আশা করিনি, আমি আমার পার্সোনাল ইস্যুস নিয়ে টেলিভিশনে কথা বলতে চাই না। বাট যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছি নিয়মিত, তখন আর সেটা পার্সোনাল থাকছে না, তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু সবার জন্য হয়ে যাচ্ছে। দিন শেষে এই আচরণটাকে কি হিপোক্রেসি বলতে পারি? ডেফিনেটলি হিপোক্রেসি। আমি করছি কিন্তু আমি বলতে পারবো না। আমি সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি সব কিছু পোস্ট করছি, মানুষকে দেখাচ্ছি, আমার সম্পর্কের কথা বলছি, আমি ভিউজ ইনকাম করছি, কিন্তু আমি প্রশ্নের উত্তর দিতে পারছি না। এবং এটা কিন্তু এক ধরনের ইনসাল্ট আমাদেরকেও, যে আমি প্রশ্ন করছি সে উত্তরটা এড়িয়ে গেল, যে না আমি আমার পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলতে চাই না। সেক্ষেত্রে একজন তারকা যদি পার্সোনাল ইস্যু নিয়ে কথা না বলে এবং সেই তারকার যদি উল্লেখযোগ্য পরিমাণ কাজ নিয়ে কথা বলারও কোনো কথা না থাকে এবং সেই তারকার ইন্টারভিউ যদি কোনো হোস্টের নিতে হয়, সেই হোস্ট আসলে কতটা অসহায়? খুবই অসহায়। মাঝে মাঝে আসলে আমরা কথা খুঁজে পাই না। মানে হয় না যে এই লাইক আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমি উত্তর দিচ্ছি, কিন্তু আমাকে ভাবতেও তো হচ্ছে। সো অনেক ক্ষেত্রে তাদের যখন কোনো টপিক না থাকে কথা বলার, তখন আসলে এটাকে কি বলে, আজাইরা টপিক নিয়ে কথা বলা হয়। দিন শেষে আমরা কি দর্শককে এই আজাইরা টপিক নিয়ে কি খেয়েছো, কখন উঠেছো, কিভাবে আসলে, স্কিন কেয়ার কিভাবে করে করো, কিভাবে ঘুমাও, এই যে এই সস্তা সস্তা কথাগুলো, এগুলোর বিরুদ্ধেই তো আসলে আমরা অনুষ্ঠানের এই রেনেসাঁটা ঘোষণা করেছিলাম, যে অনুষ্ঠানকে জনপ্রিয় করার যে চেষ্টাটা সেটা করা শুরু করেছিলাম। আমি বিশেষ করে অনেক বেশি অপবাদ নিয়ে, অনেক বেশি ফ্রন্ট লাইনার হয়ে আমি এই কাজটি করেছি। কিন্তু দিন শেষে তোমরা কি সেটা ফিল করো যে এই প্রশ্নই দর্শকের চাহিদা, এই প্রশ্নই চ্যানেলের চাহিদা, এই প্রশ্নই ভিউর চাহিদা, এর বাইরে আমাদের আসলে যাওয়ার কোথায় সুযোগ? ডেফিনেটলি। এবং মানুষ এটা জানতে চায় যে গদবাঁধা কিছু প্রশ্নের উত্তরের বাইরেও কিন্তু তাদের আরও অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো তারা করতে চায়। সো আমার মনে হয় যে জয় ভাই সমালোচিত হওয়ার পেছনে রিজন হচ্ছে হ্যাঁ কেন এই ধরনের প্রশ্ন করছে, কিন্তু সবচেয়ে বেশি ভিউও হচ্ছে কারণ এই ধরনের প্রশ্নগুলোই সবাই উত্তরটা জানতে চায়, যে কি উত্তরটা সে দিচ্ছে।